দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বারুইপুর কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ। রাতে হয়েছিল প্রভাসের এনকাউন্টার, এবার কোন ব্যবস্থা নিল তদন্তকারীরা? 2 মাসেই পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি, শ্যাটা ভাঙা মন্তব্যে 4 ঘন্টা জেরা শেষে বেরিয়ে কটাক্ষ হুমায়ুনের। সুপ্রিম কোর্টে বড় জয় নবান্নের, 900 অবৈধ মাদ্রাসা কর্মীর আবেদন খারিজ হতে এফআইআরের তোড়জোড়। বন দপ্তরের নিয়োগে দুর্নীতি রুখতে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, এবার পরীক্ষা নেবে পুলিশ বোর্ড। ইরানের বন্দর শহরগুলিতে ভয়ঙ্কর হামলা, কংগ্রেসের নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা ট্রাম্পের। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে আজ ফের অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা। এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত আনন্দ সরকার, দিবাকর মণ্ডল ও কবির মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে সেট। তদন্তের স্বার্থেই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। গত কয়েকদিন আগে এই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয় ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুনর্নির্মাণ প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন সিটের সদস্যরা। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে থাকবেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, পুনর্নির্মাণের সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে। পুলিশ আধিকারিকদের মতে, এর আগে প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণের সময় যে ঘটনা ঘটেছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দিনের আলোয় পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইডি টিম সহ তদন্তকারীরা এসে পৌঁছালেন সূর্যপুরে। রেলগেট থেকে প্রায় 400 থেকে 500 মিটার হেঁটে ঘটনাস্থলের দিকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গেছে। সূর্যপুরে পৌঁছালো সিআইডির ফরেনসিক দল। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আনন্দ সর্দার, দিবাকর মণ্ডল এবং কবির মোল্লাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সিআইডির তদন্তকারী আধিকারিকরা। মূলত ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই ঘটনাস্থলে পৌঁছায়। এর পাশাপাশি কোনো পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছিল তারও তদন্ত করবে সিআইডির প্রতিনিধি দল। প্রসঙ্গত, গত 7ই জুলাই এই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের সময় সিট সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিতে চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মণ্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ফের 4 ঘন্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হুমায়ুন কবির। মঙ্গলবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক রেজিনগর থানায় গিয়েছিলেন। পুলিশ বেলা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। যখন বিধায়ক রেজিনগর থানায়, তখন শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। প্রসঙ্গত, এর আগে এই শক্তিনগর থানা হুমায়ুনকে 2 বার তলব করেছিল, কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান থানায় যাননি। এদিন জেরা শেষে বেরিয়ে বিধায়ক কটাক্ষ করেছেন, পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি। তার কথায় ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের জন্য হুমায়ুন কবিরকে জেরার জন্য পুলিশ থানায় ডেকেছে। এদিন দ্বিতীয়বার রেজিনগর থানায় জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। হুমায়ুনের শ্যাটা ভাঙা মন্তব্যে বিতর্ক ছড়ায়। উস্কানিমূলক মন্তব্যের জেরে রেজিনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। গত 4 জুলাই তিনি জেরার মুখোমুখি হয়েছিলেন। সেদিন 4 ঘন্টা জেরা করা হয়েছিল। আজ ফের জেরার মুখোমুখি হন বিধায়ক। এদিনও 4 ঘন্টার বেশি জেরা করা হয় তাকে। থানা থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হুমায়ুনের কথায়, আগের সরকার পুলিশকে দলদাস করেছিল অনেক পরে। বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কি করছে জানি না। মুর্শিদাবাদে পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করেছে। তিনি আরও বলেন, ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে। সবকিছুর ব্যাখ্যা মানে একটা কথার কত রকম করে ব্যাখ্যা করা যায়। গত 12 পাতার প্রশ্নপত্র করা হয়েছিল। এবার এই প্রশ্নপত্রে পাতার সংখ্যা আরও বেড়েছে, সে কথাও জানিয়েছেন তিনি। রবিবার তাকে ফের জেরার জন্য ডাকা হয়েছে বলে প্রাথমিক খবর।
পশ্চিমবঙ্গে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির আবহে এবার আরও এক বড় মামলার নিষ্পত্তি হলো দেশের সর্বোচ্চ আদালতে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে বিগত দিনে হওয়া প্রায় 900-রও বেশি বিতর্কিত নিয়োগের বৈধতা চেয়ে করা সমস্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দের নেতৃত্বাধীন কমিটি পেশ করা চাঞ্চল্যকর তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে এই কড়া পদক্ষেপ নিয়েছে শীর্ষ আদালত। এর ফলে ওই 950 জনের চাকরি পাওয়ার বা তা টিকিয়ে রাখার রাস্তা কার্যত চিরতরে বন্ধ হয়ে গেল। সংখ্যালঘু বিধায়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মতে, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে মাদ্রাসাগুলিতে স্বচ্ছ এবং আইনি পথে নিয়োগের ব্যাপারে সরকারের অবস্থানই সিলমোহর পেল। যেভাবে শুরু এই বিতর্ক, মাদ্রাসার এই নিয়োগ জট কিন্তু আজকের নয়। এর পেছনে জড়িয়ে রয়েছে দীর্ঘ 15 বছরের ইতিহাস। বাম আমলে পাশ হওয়া ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্টের মাধ্যমে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিশনের হাতে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠান সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দোহাই দিয়ে 2008 সালের আইনটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। হাইকোর্ট আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে। 2020 সালে 6 জানুয়ারি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনকেই বৈধ ঘোষণা করে। তবে আদালত জানায়, হাইকোর্টের রায় ও সুপ্রিম কোর্টের রায়ের মধ্যবর্তী সময়ে যেসব অ্যাডহক নিয়োগ হয়েছে সেগুলির বৈধতা পেতে গেলে সরকারি নিয়ম পুরোপুরি মানতে হবে। এরপরই প্রায় 50টির বেশি মাদ্রাসা থেকে 900-র বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের বকেয়া বেতন ও চাকুরির অনুমোদনের দাবি নিয়ে হাজির হন। এত বিপুল পরিমাণ নিয়োগ নিয়ম মেনে হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে দেখতে 2023 সালের 2রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে। সেই কমিটি পেশ করা রিপোর্টে যে অনিয়মগুলি ধরা পড়েছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কোনো খবরের কাগজ বা পোর্টালে বিজ্ঞাপন না দিয়ে নিজেদের পছন্দ মতো লোক ঢোকানো হয়েছিল। সরকার অনুমোদিত কোনো পোস্ট বা শূন্যপদ ছাড়াই একের পর এক নিয়োগপত্র দেওয়া হয়েছিল। নিয়ম মেনে কোনো বৈধ নির্বাচন কমিটি তৈরি করা হয়নি। বেশিরভাগ কর্মীর নিয়োগ সংক্রান্ত মৌলিক নথিপত্র বা যোগ্যতার প্রমাণই পাওয়া যায়নি। ফৌজদারি মামলার হুঁশিয়ারি নবান্নের। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর শুধু আদালতের উপর ভরসা রাখেনি, জেলা স্তরে প্রশাসনের ফাইল ঘেঁটেও মাদ্রাসাগুলিতে সরজমিন তদন্ত চালিয়ে একাধিক দুর্নীতি হাতে নাতে ধরেছে তারা। দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যেখানে অত্যন্ত গুরুতর বা জালিয়াতির মতো ফৌজদারি অপরাধের প্রমাণ মিলেছে সেখানে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলাকারীদের শেষ চেষ্টাও বিফল হওয়ায় স্বস্তিতে রাজ্য প্রশাসন। কারণ এই 900 জনের দাবি মেনে নিতে হলে রাজকোষ থেকে বিপুল টাকা অনৈতিকভাবে খরচ করতে হতো। শিক্ষাবিদদের মতে এই রায়ের পর স্পষ্ট হয়ে গেল, সংখ্যালঘু প্রতিষ্ঠান হলেও সরকারি সাহায্য বা অনুদান নিতে গেলে সরকারি নিয়োগ বিধি, মেধা এবং স্বচ্ছতার নিয়ম এড়িয়ে যাওয়ার কোনো চোরা রাস্তা আর খোলা নেই। রাজ্যে পালাবদলের পর সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বন দপ্তরের সমস্ত স্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। রাজ্য জুড়ে আয়োজিত অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পূর্বতন সরকারের আমলে হওয়া বন সহায়ক নিয়োগের কোটি কোটি টাকা দুর্নীতি এবং রাজ্যের বনাঞ্চলের অব্যবস্থাপনা নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। এদিন অরণ্য উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে সরকারি চাকুরিতে কোনো ধরনের দুর্নীতি বা অস্বচ্ছতা বরদাস্ত করবে না তার সরকার। তিনি বলেন, বিগত জমানায় বন সহায়ক পদের নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে কী ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ও দুর্নীতি হয়েছে তা সাধারণ মানুষের অজানা নয়। সেই কালো অধ্যায় আমরা বন্ধ করতে চলেছি। নিয়োগ প্রক্রিয়ায় 100% স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বন দপ্তরের নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর ফলে যোগ্য প্রার্থীরাই মেধার ভিত্তিতে চাকরি পাবেন বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। নিয়োগের এই বড় সিদ্ধান্তের পাশাপাশি বন দপ্তরের শূন্যপদ পূরণেও দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চ থেকে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন, রাজ্যের বনাঞ্চলে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঠিক কত শূন্যপদ রয়েছে এবং কোথায় কি পরিকাঠামোগত খামতি রয়েছে তার একটি বিস্তারিত রিপোর্ট যেন দ্রুত তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া হয়। রিপোর্ট হাতে পেলে রাজ্য সরকার দ্রুত শূন্যপদগুলি পূরণে বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি আশ্বাস দেন।
অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে জোর দিতে অরণ্য সপ্তাহ উপলক্ষে এক বিশাল কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, এই অরণ্য সপ্তাহ জুড়ে রাজ্য জুড়ে মোট 7,50,00,000 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং বিগত সরকারের বনাঞ্চল ধ্বংসের নীতির সমালোচনা করে তিনি বলেন, আগের সরকারের আমলে বনাঞ্চলের চরম অব্যবস্থাপনা হয়েছে। বনের জমি বেদখল থেকে শুরু করে গাছ কাটার মতো ঘটনা ঘটেছে দেদার। আমাদের সরকার সেই ক্ষতিপূরণ করতে বদ্ধপরিকর। 7,50,00,000 চারা গাছ রোপণের এই মেগা প্রকল্পে সফল করতে বন দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ছাড় নয়, এবার শুধুই মার, এই নীতিতেই এখন বিশ্বাসী আমেরিকা। আর তার উপর ভর করে ইরানের বন্দর শহরগুলিতে ভয়াবহ হামলা চালালো আমেরিকা। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যে ফের সামরিক অভিযান শুরু করেছে তা এবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেস জানিয়ে দিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশেষজ্ঞদের একাংশ বলছেন এর মাধ্যমে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা করে দিলেন। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস বুশেহরের মতো বন্দর শহরগুলিতে লাগাতার গোলাবর্ষণ করে মার্কিন সেনা। শুধু তাই নয়, বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ পশ্চিম ইরানের মাহশহর ও আবাদান শহরও। তবে এই হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আমেরিকার বক্তব্য, হরমুজে লাগাতার হামলা এবং শান্তি চুক্তি ভঙ্গের কারণেই এই অভিযোগ চালানো হচ্ছে। এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী গত 7 জুলাই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর 2 দিন পরই তিনি মার্কিন কংগ্রেসে ওয়াশিংটনের পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। 10 জুলাই মার্কিন কংগ্রেসে পাঠানো একটি নোটিশে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির স্বার্থ রক্ষার জন্যই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছি। তিনি আরও বলেন, আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলির উপর যাতে কোনো হামলা না হয় তা নিশ্চিত করবে মার্কিন সশস্ত্র বাহিনী।